হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা জিকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের প্রস্তুতি নিচ্ছি প্রতিদিন, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। তো আজকের আমাদের বিষয় হলো ইতিহাস, এবং আজকে আমরা করব ইতিহাসের 2 নম্বর ক্লাস, এবং টপিক হলো বৈদিক সভ্যতা। ইতিহাসের 2 নম্বর ক্লাসে আমরা বৈদিক সভ্যতা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ থিওরি এবং এমসিকিউর মাধ্যমে। তো আজকের ক্লাসে বৈদিক সভ্যতা থেকে কি কি থিওরি এবং এমসিকিউ রয়েছে জিকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে, সেগুলো এক এক করে দেখে নিই। দেখো, প্রথমে রয়েছে বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কি নোটস আমরা কিন্তু দেখে নেব বা ইনফরমেশন দেখে নেব। দেখো, বৈদিক সংস্কৃতি 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বিভক্ত। অর্থাৎ যে বৈদিক সংস্কৃতিটা ছিল বা বৈদিক সভ্যতাটা ছিল, সেটাকে 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তো দুটো ভাগ মূলই রয়েছে, একটা বৈদিক সভ্যতাকে প্রাথমিক এবং পরবর্তী বৈদিক সভ্যতায় বিভক্ত। ওকে, তারপর দেখো, আদি বৈদিক সভ্যতাকে ঋগ বৈদিক সভ্যতাও বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো, ঋগ্বেদ প্রথম এবং প্রাচীনতম বেদ। এটা শুধুমাত্র বেদ নয়, এটা গোটা পৃথিবীর মধ্যে ঋগ্বেদ হলো সব থেকে প্রথম এবং প্রাচীনতম বইও। তো ঋগ্বেদ হলো প্রাচীনতম এবং প্রথম বেদ। এটি প্রাথমিক বৈদিক যুগে রচিত হয়েছিল। প্রাথমিক মানে যে বৈদিক যুগটা একদম 1500 খ্রিস্টপূর্বাব্দের দিকে ছিল, তো সেই বৈদিক যুগে এই ঋগ্বেদটা রচিত হয়েছিল। তারপর দেখো, আর্যদের মূল বাড়ি সপ্ত সিন্ধু বা সেন্ট্রাল এশিয়া বা আর্কটিক অঞ্চল বা তিব্বত হতে পারে। অর্থাৎ আর্যদের যে আদি বাড়ি কোথায় ছিল সেইটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে কিন্তু মতবিরোধ রয়েছে। সেই জন্য কিছু ঐতিহাসিক বলে সপ্ত সিন্ধু অঞ্চলে, কিছু ঐতিহাসিক বলে সেন্ট্রাল এশিয়ায়, কিছু ঐতিহাসিক বলে আর্কটিক অঞ্চলে, আবার কেউ কেউ বলে তিব্বতের বাসিন্দা ছিল আর্যরা। তারপর দেখো, সাধারণত খাইবার পাস দিয়ে তারা ভারতে প্রবেশ করে। হিন্দুকুশ পর্বতমালার যে খাইবার গিরিপথ বা খাইবার পাস রয়েছে, সেই খাইবার পাস দিয়ে তারা মূলত আমাদের ভারতবর্ষে প্রবেশ করে। ওকে, নেক্সট আমরা দেখব, আর্যরা সিন্ধু জনগণকে দাসিয়াস বলে ডাকতো। অর্থাৎ আমরা প্রথম চ্যাপ্টার কি পড়েছিলাম, সিন্ধু সভ্যতা, এবং সিন্ধু সভ্যতার যে পতনের কারণগুলো দেখেছিলাম, সেই পতনের কারণ কিন্তু একটা ছিল যে আর্যদের আগমন এবং আর্যদের সাথে যুদ্ধ। অর্থাৎ আর্যরা ভারতবর্ষে আসার পরে সিন্ধুর জনগণকে কিন্তু লড়াই করে বা যুদ্ধ করে হারিয়ে দিয়েছিল, এবং সেখানকার সিন্ধু সভ্যতাকে কিন্তু মিটিয়ে দিয়েছিল কারা, এই আর্যরা। এটা কিন্তু আমরা সিন্ধু সভ্যতা যে পতন পড়েছিলাম একদম শেষের দিকে, সিন্ধু সভ্যতা যখন করেছিলাম তখন পড়েছিলাম। তো সেই রকম দেখো, এইখানে সেই ব্যাপারটাই আসছে, আর্যরা সিন্ধু জনগণকে দাসিয়াস বলে ডাকতো। তারা দাসিয়াসের সাথে লড়াই করেছিল, অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষজনদের সাথে তারা লড়াই করেছিল। তারপর দেখো, আর্যরা প্রথম ভারত, সিন্ধু এবং পাঞ্জাব অঞ্চলে বসতি স্থাপন করে। তো আর্যরা ভারতের কোথায়, সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে বসতি স্থাপন করে। তারপর দেখো, আর্যদের প্রধান জীবিকা ছিল গবাদি পশুর পালন এবং কৃষিকাজ। খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে আর্যদের প্রধান জীবিকা কি ছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে কৃষিকাজ এবং গবাদি পশুর পালন। তারপর দেখো, ঋগ বৈদিক স্তোত্রগুলি বা মন্ত্রগুলি রচনা করেছিলেন কারা, বিশ্বামিত্র, বশিষ্ঠদেব এবং অর্থি। এই সমস্ত বিখ্যাত ব্রহ্ম ঋষি যারা ছিলেন ঋগ বৈদিক যুগে, তারা এই বৈদিক যুগের স্তোত্র বা মন্ত্রগুলো কিন্তু রচনা করেছিলেন। তারপর দেখো, ঋগ্বেদ সংস্কৃতি মূলত পশুপালক ছিল, অর্থাৎ সেই সময়কার লোকেরা কৃষিকাজ এবং পশুপালন করে তাদের জীবিকা নির্বাহ করতেন। তারপর দেখো, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, সর্বাধিক সংখ্যক ঋগ্বেদিক স্তোত্র ইন্দ্রকে উৎসর্গ করা হয়েছে। অর্থাৎ ঋগ্বেদের যে সমস্ত মন্ত্র রয়েছে বা স্তোত্রগুলো রয়েছে, তার ম্যাক্সিমাম কিন্তু দেবতা ইন্দ্রকে উদ্দেশ্য করে লেখা। এইখান থেকে কিন্তু অনেকবার প্রশ্ন এসেছে, খুব ভালো করে দেখবে এটা। তারপর ঋগ্বেদ আর্যদের সম্পর্কে বলেন যখন তারা সপ্ত সিন্ধু এবং পাঞ্জাব অঞ্চলে বসতি স্থাপন করেছিল। অর্থাৎ ঋগ্বেদ থেকে আমরা জানতে পারি যে আর্যরা কোথায় বসতি স্থাপন করেছিল, সেটা হলো সপ্ত সিন্ধু বা পাঞ্জাব অঞ্চলে। নেক্সট আমরা দেখব, বেদ সংস্কৃতে লেখা হয়েছিল। অর্থাৎ বেদের যে ল্যাঙ্গুয়েজটা বা বেদ কোন ভাষায় লেখা হয়েছিল, এই প্রশ্নটা বহুবার পরীক্ষায় এসেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে তখন সংস্কৃত ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ বেদ লেখা হয়েছিল সংস্কৃত ভাষায়। তারপর দেখো, আর্যদের ভাষা ছিল সংস্কৃত,
যেহেতু বেদ সংস্কৃতে লেখা, তাহলে এটা অবশ্যই যে আর্যদের ভাষা ছিল সংস্কৃত। ওকে, দেখো উত্তর ভারতীয় ভাষা যেমন হিন্দি, বাংলা, পাঞ্জাবি এই সংস্কৃত ভাষা থেকে কিন্তু উদ্ভূত হয়েছিল, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকেই পৃথিবীর ম্যাক্সিমাম ভাষা কিন্তু রূপান্তরিত হয়েছিল। তারপর দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সিন্ধ বা পাঞ্জাব অঞ্চলকে আর্যরা সপ্ত সিন্ধু নামে ডাকতো। বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে, ভিভিআই পয়েন্ট এটাই, অর্থাৎ সিন্ধ বা পাঞ্জাব অঞ্চলকে তারা সপ্ত সিন্ধু নামে ডাকতো। দেখো ঋগ্বেদে দাস রাজনা নামে আর্য বংশের মধ্যে বিখ্যাত যুদ্ধের কথা বলা হয়েছে, অর্থাৎ ঋগ্বেদে একটা যুদ্ধের ঘটনা বা যুদ্ধের কাহিনী বর্ণনা করা রয়েছে, যেখানে দাস রাজনা বলে অভিভূত করা রয়েছে। এবং দাস রাজনা কি, অর্থাৎ এখানে 10টা রাজার যুদ্ধ হয়েছিল যেটা আর্য বংশদের মধ্যে, সেই যুদ্ধের কথা কিন্তু ঋগ্বেদে লেখা রয়েছে। তারপর দেখো কৃষি এবং গবাদি পশুপালন আর্যদের প্রধান পেশা ছিল। তারপর সোমা এবং সুরা এই দুটি ছিল আর্যদের দ্বারা খাওয়া দুটি মাদক পানীয়। এইখান থেকেও প্রশ্ন এসেছে দুটো মাদক পানীয় নাম কি, সেটা হলো সোমা এবং সুরা, যারা আর্যরা পান করত। তারপর দেখো ঋগ্বেদে যে আমরা 10 রাজার যুদ্ধ দেখলাম, সেইখান থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, 10 রাজার যুদ্ধে 10 রাজার কনফেডারেসির বিরুদ্ধে রাজা সুদাস জয়লাভ পেয়েছিলেন। অর্থাৎ 10 রাজার যুদ্ধে কোন রাজা জয়লাভ করেছিল, সেটা হচ্ছে রাজা সুদাস, যিনি ভরত বংশের রাজা ছিলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, বহুবার পরীক্ষা এসেছে যে কোন রাজার মধ্যে এই 10 রাজার যুদ্ধ হয়েছিল, তো সেটাও সঠিক উত্তর হবে রাজা সুদাস একদিকে এবং অন্যদিকে ছিল 10 রাজা, তো সেখানে জয়লাভ করেছিলেন রাজা সুদাস। নেক্সট দেখো পাঞ্জাব ও সিন্ধ এবং সরস্বতীর 5টি নদী দ্বারা জলযুক্ত অঞ্চলকে সপ্ত সিন্ধু বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই যে পাঞ্জাব এবং সিন্ধ অঞ্চলকে সপ্ত সিন্ধু বলা হচ্ছে কেন, কেননা এই সরস্বতী নদী এবং সিন্ধু নদীর যে 5টা ট্রিবিউটারি বা শাখা নদী রয়েছে, সেইগুলো কিন্তু এই অঞ্চলের ওপর থেকে গেছে, যে কারণে একে বলা হয় সপ্ত সিন্ধু অঞ্চল। তারপর দেখো আদি বৈদিক সভ্যতার সময় প্রধান দেবতা ছিলেন কারা, ইন্দ্র ও অগ্নি, যে কারণে ম্যাক্সিমাম স্তোত্র ঋগ্বেদের কাকে উদ্দেশ্য করে লেখা, ইন্দ্রকে উদ্দেশ্য করে লেখা। দেখো প্রথম দিকের বৈদিক সভ্যতার সময় ইন্দ্র ছিলেন জল দেবতা এবং আবহাওয়া দেবতা, খুবই গুরুত্বপূর্ণ। তারপর প্রাথমিক বৈদিক সংস্কৃতিতে গরু ছিল বিশিষ্ট স্থান দখল করেছিল, অর্থাৎ গরু কিন্তু খুবই মূল্যবান একটি সম্পদ ছিল এবং গরুর নিয়ে কিন্তু অনেক রকম যুদ্ধও দেখতে পাওয়া যায়। তো প্রাথমিক সংস্কৃতিতে গরু একটি বিশিষ্ট স্থান দখল করেছিল। তারপর দেখো ইন্দ্র প্রথম বৈদিক যুগে যুদ্ধের ঈশ্বর ছিলেন, অর্থাৎ ইন্দ্র যেমন জল দেবতা এবং আবহাওয়ার দেবতা ছিলেন, সেরকম যুদ্ধের দেবতাও ছিলেন ইন্দ্র। নেক্সট দেখব পরিবারগুলি ছিল পিতৃতান্ত্রিক। বাবা আর্য পরিবারের প্রধান ছিলেন, পিতা মাতা এবং পুত্র আর্য পরিবারে ছিলেন। তারপর দেখো উপজাতিরা রাজন বা রাজার অধীনে ছিলেন। তাহলে কি দেখলাম, এখানকার আর্যদের সমাজ কি কেমন ছিল, পিতৃতান্ত্রিক ছিল, সেখানে বাবা ছিল আর্য পরিবারের প্রধান। তারপর দেখো উপজাতিরা রাজনের বা রাজার অধীনে থাকতো। তারপর দেখো রাজা স্বৈর শাসক ছিলেন না, অর্থাৎ রাজা যা মনে করবে তা কিন্তু করতে পারতেন না। দেখো তিনি সভা বা প্রবীণদের নিয়ে পরিষদ গঠন করতেন এবং সমিতি বা সমগ্র জনগণের সমাবেশে তাদের ইচ্ছা অনুযায়ী তার ক্ষমতা প্রয়োগ করেছিলেন। অর্থাৎ রাজা নিজের ইচ্ছা মতো কিন্তু তার সরকার চালাতো না বা আর্য সমাজ চালাতো না, তিনি কিছু ডিসিশন নেয়ার আগে সভা অর্থাৎ প্রবীণদের নিয়ে একটা পরিষদ ডাকতেন এবং সমিতি নামে একটা পরিষদ, যেখানে সমগ্র জনগণের সমাবেশ হতো, তাদের সকলের মতামত নিয়েই কিন্তু রাজা বিভিন্ন ক্ষমতা প্রয়োগ করতেন। দেখো আর্য বংশে বা বৈদিক সভ্যতায় বাল্য বিবাহ কিন্তু জানা ছিল না, তবে যৌতুকের ব্যবহার কিন্তু ছিল। তারপর দেখো মহিলারা উচ্চ মর্যাদা উপভোগ করেছিলেন, এটার ব্যাপারে আমরা একটু পরেই দেখব। তারপর দেখো ঋগ্বেদের পুরুষ সূক্ত বলে একটা অংশ রয়েছে, সেই পুরুষ সূক্ততে সমাজের 4 গুণ বিভাজনের কথা উল্লেখ করা হয়েছে। 4টে গুণ অর্থাৎ বৈশ্য, শূদ্র, ক্ষৈত্র এইগুলোর ব্যাপারে কিন্তু এই পুরুষ সূক্ততে কিন্তু বলা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এটি। নেক্সট দেখব
প্রারম্ভিক বৈদিক যুগে অর্থাৎ একদম শুরুর দিকে প্রাথমিক বৈদিক যুগে সভা ও সমিতি ছিল দুটি বিধানসভা। একটু আগে দেখলাম রাজা স্বৈরশাসক ছিলেন না, এই দুটো মাধ্যমেই তার ক্ষমতা কিন্তু প্রয়োগ করত। তারপর দেখো আর্য গোত্রের প্রধান রাজন বালি এবং ভাগা এই দুই কর থেকে আয় পেয়েছিলেন। অর্থাৎ আর্যদের সময় কিন্তু কর নেওয়া হতো রাজাদের মাধ্যমে। তো সেই রাজাদের দুটো কর কি কি ছিল গুরুত্বপূর্ণ, একটা ছিল বালি এবং একটা ছিল ভাগা। এই দুটো কর থেকে আর্যদের যে রাজারা ছিল তারা কিন্তু আয় করত। তারপর দেখো প্রারম্ভিক বৈদিক যুগের শেষে সমাজ চারটি শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। তারপর দেখো পরবর্তী বৈদিক সভ্যতার সময়কাল। পরবর্তী বৈদিক সভ্যতার সময়কাল ছিল 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। তো প্রাথমিকটা কত ছিল 1500 থেকে 1000 এবং পরবর্তী বৈদিক সভ্যতা হলো 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। তারপর দেখো আর্যরা পরবর্তী বৈদিক যুগে গঙ্গা যমুনা দোয়াবে বসতি স্থাপন করেছিল। তো প্রাথমিক বৈদিক যুগে আমরা দেখেছিলাম যে আর্যরা সপ্ত সিন্ধু অঞ্চলে বসবাস করছে, কিন্তু যত দিন যাচ্ছে আর্যদের সংখ্যা বাড়ছে, সেই কারণে আর্যরা কিন্তু একটু সরে এসে গঙ্গা যমুনা দোয়াবেও বসতি স্থাপন করেছিল। তো দেখো তারপরে আর্যদের চারটি বেদ যথাক্রমে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ রচনা করেছিলেন। নেক্সট তিনটি বেদ অর্থাৎ যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ, শেষ তিনটে বেদ পরবর্তী বৈদিক যুগে রচিত হয়েছিল। শুধুমাত্র ঋগ্বেদ প্রাথমিক বৈদিক যুগে রচিত হয়েছিল, বাদবাকি যে তিনটে বেদ যজুর, সামা এবং অথর্ব এই তিনটে বেদ পরবর্তী বৈদিক যুগে রচিত হয়েছিল। দেখো তারপর গুরুত্বপূর্ণ ঋগ্বেদের যে গুরুত্বপূর্ণ 10 রাজার যুদ্ধ বা 10 রাজার যুদ্ধ সেটা পুরুষিনী নদী বা বর্তমানে রবি নদীর তীরে সংঘটিত হয়েছিল। ভিভিআই এই প্রশ্নটাও কিন্তু অনেকবার আসে যে 10 রাজার যুদ্ধ ঋগ্বেদের কোন নদীর তীরে হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে তখন পুরুষিনী বা রবি নদীর তীরে। তারপর দেখো বেদের ব্যাখ্যাকে বলা হয় ব্রহ্ম। তারপর দেখো উপনিষদদের বলা হয় বেদান্ত। উপনিষদদের বেদান্তও বলা হয়ে থাকে। উপনিষদ কটি রয়েছে? উপনিষদ রয়েছে 108টি। তারপর দেখো অথর্ববেদের জাদুকরী মন্ত্র অর্থাৎ কি রয়েছে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু। অথর্ববেদে জাদুকরী মন্ত্র এবং চিকিৎসার ব্যাপারে বলা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে যে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর ব্যাপারে কোন বেদে লেখা রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অথর্ববেদ। তারপর দেখো সামবেদ হলো সঙ্গীতের অন্তর্গত, অর্থাৎ আমাদের মিউজিক বা সঙ্গীতের উৎপত্তি কোন বেদ থেকে, সঠিক উত্তর হয়ে যাবে সামবেদ থেকে। তারপর দেখো কিছু আর্য রাজাদের ব্যাপারে আমরা দেখে নেব। রাম ছিল ইক্ষ্বাকু ক্ষত্রিয়ের বংশের লোক। ওকে, তাহলে রাম ছিল ইক্ষ্বাকু ক্ষত্রিয়, যেটা হলো একটা আর্য বংশ। সেই আর্য বংশ ইক্ষ্বাকু ক্ষত্রিয়ের বংশের লোক ছিল রাজা রাম। তারপর দেখো কৌরব এবং পাণ্ডবরাও ছিল আর্য বংশের, তারা কুরু গোত্রের ছিলেন। তারপর দেখো ইক্ষ্বাকু ক্ষত্রিয় গোত্র কোশলা শাসন করেছিলেন। অর্থাৎ ইক্ষ্বাকু বলতে যেটা হচ্ছে রামের বংশ, রামের বংশরা কোশলা অর্থাৎ যেটা এখন অযোধ্যা বলে আমরা জানি, সেই অযোধ্যা বা কোশলা শাসন করেছিলেন। তারপর দেখো বাল্মীকি রামায়ণের লেখক ছিলেন, তাহলে রামায়ণকে লিখেছেন বাল্মীকি। ব্যাস মহাভারতের লেখক ছিলেন, তাহলে মহাভারতকে লিখেছেন ব্যাসদেব। তারপর দেখো রামায়ণকে আদি কাব্য বলা হয়। পরবর্তী বৈদিক যুগের শেষে 16টি রাজ্য প্রতিষ্ঠা করেন। অর্থাৎ যত বৈদিক যুগ অতিবাহিত হচ্ছে অর্থাৎ বৈদিক যুগ যত পুরানো হচ্ছে, অর্থাৎ প্রথমে প্রাথমিক ছিল, তারপর পরবর্তী বৈদিক যুগ, অর্থাৎ যখন 1600 খ্রিস্টপূর্বাব্দের দিকে আমরা চলে আসছি, 600 খ্রিস্টপূর্বাব্দের দিকে চলে আসছি, অর্থাৎ 1500 থেকে 600। তো 1500 থেকে আমরা 1000 দেখলাম, কত 1500 থেকে 1000 দেখলাম প্রাথমিক, এবং 1000 থেকে 600 পরবর্তী। তো এই যত 600-র দিকে আমরা আসি তখন দেখলাম 16টি রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল, এবং আর্যদের দ্বারা প্রতিষ্ঠিত 16টি রাজ্যকে সরস মহাজন পদ বলা হয়। তারপর দেখো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাসকে এই আসারাম ব্যবস্থা বলা হয়। তাহলে কি ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বনপ্রস্থ এবং সন্ন্যাসকে আসারাম ব্যবস্থা বলা হয়। এই চারটে কিন্তু তখন জীবন ধারণের প্রথা ছিল। নেক্সট আমরা দেখো পরবর্তী বৈদিক যুগে
চারটি শ্রেণীতে বিভক্ত ছিল। কি কি? 4 গুণ অনুযায়ী বর্ণ প্রথায় ব্যবস্থা ছিল। দেখো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। আর্য শব্দটির আক্ষরিক অর্থ হলো উচ্চ বংশজাত বা মহান। বহুবার পরীক্ষায় এসেছে এই তথ্যটি। তারপর প্রাচীন ঋষিরা বেদকে শ্রবণ করে বা শুনে শুনে মনে রাখতেন, সেজন্য বেদকে বলা হয় শ্রুতি। তারপর বৈদিক যুগে প্রচলিত দুটি মুদ্রা হলো নিস্ক ও মনা। মনা ও নিস্ক নামে বৈদিক যুগে দুটো মুদ্রা প্রচলিত ছিল। তারপর ঋগ বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারী হলেন অপালা, ঘোষা, বিশ্ববারা, গার্গী, লোপামুদ্রা, মৈত্রী এবং বিশাখা। একটু আগেই আমরা একটু পড়ছিলাম যে বৈদিক যুগে নারীদের কিন্তু বা মহিলাদের কিন্তু উচ্চ মর্যাদা ছিল। দেখো এখানে আমরা দেখলাম অপালা, ঘোষা, বিশ্ববারা, গার্গী, লোপামুদ্রা, মৈত্রী, বিশাখা এরা কিন্তু বিদুষী নারী ছিলেন বৈদিক যুগের। তারপর দেখো ঋগ্বেদের মোট সূত্র বা স্তোত্র হলো 1028টি, অর্থাৎ ঋগ্বেদে মোট স্তোত্র বা মন্ত্র লেখা রয়েছে 1028টি এবং ওম যে জিনিসটা রয়েছে বা শব্দটা রয়েছে সেটাও কিন্তু এই 1028 বার লেখা রয়েছে। তারপর দেখো ন্যায় শাস্ত্রের রচয়িতাকে, ন্যায় শাস্ত্রের রচয়িতা হলেন মহর্ষি গৌতম। নেক্সট আমরা দেখব ভারতীয় পুরাণের সংখ্যা কত। ভারতীয় পুরাণের সংখ্যা হলো 18টি। 18টি পুরাণ আমাদের বৈদিক সভ্যতায় রয়েছে। এবং উপনিষদের সংখ্যা কত? উপনিষদের সংখ্যা হলো 108টি এবং দর্শনের সংখ্যা হলো 6টি। ওকে, তো এই ছিল টোটাল থিওরি বৈদিক সভ্যতার ওপর থেকে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে নিলাম এই থিওরির মাধ্যমে, খুবই গুরুত্বপূর্ণ এবং এই থিওরির মধ্য থেকে কিন্তু তোমাদের একদম প্রশ্ন কমন আসবে। তো এবার আমরা কিছু অতিরিক্ত এমসিকিউ টাইপের প্রশ্ন দেখে নেব বৈদিক সভ্যতার ওপর থেকে। দেখো প্রথম প্রশ্ন, অথর্ববেদের খণ্ড সংখ্যা হলো কয়টি? অর্থাৎ অথর্ববেদে কতগুলো খণ্ড রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 20টি। 20টি খণ্ড রয়েছে অথর্ববেদে। 2 নম্বর প্রশ্ন, কার্পাস শব্দটি উল্লেখ প্রথম যার রচনায় পাওয়া যায় সেটি হচ্ছে কোন জনের রচনায়? তো কার্পাস শব্দটি প্রথম পাওয়া যায় পাণিনির রচনায়। প্রশ্ন নাম্বার 3, ঋগ বৈদিক যুগে আলোর দেবতা কে ছিলেন? ঋগ বৈদিক যুগে আলোর দেবতা ছিলেন মিত্র। মিত্র ছিলেন ঋগ বৈদিক যুগের আলোর দেবতা। প্রশ্ন নাম্বার 4, বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কি ছিল? একটু আগেই দেখলাম মোনা ও নিস্ক। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ নিস্ক, এছাড়াও ও মনা, এই দুটো কিন্তু মুদ্রা প্রচলিত ছিল বৈদিক যুগে। প্রশ্ন নাম্বার 5, বৈদিক যুগে একজন রণকুশলী নারী হলেন কে? তো বৈদিক যুগের একজন রণকুশলী নারী হলেন মৃদগলানী। মৃদগলানী হলেন বৈদিক যুগের একজন রণকুশলী নারী। নেক্সট প্রশ্ন নাম্বার 6, বেদকে অপৌরুষেয় বলা হয় এর কারণ কি? বহুবার পরীক্ষা এসেছে ভিভিআই, অর্থাৎ বেদকে অপৌরুষেয় বলার কারণ হলো বেদ মনুষ্য রচিত নয়, অর্থাৎ বেদ মানুষ রচনা করেনি এই রকমটা মনে করা হয়, যে কারণে বেদকে অপৌরুষেয় বলা হয়ে থাকে। প্রশ্ন নাম্বার 7, সংখ্যা দর্শনের রচয়িতা হলেন কে? আমরা দেখলাম দর্শন কত মোট? দর্শন 6টি। তো সেই 6টা দর্শনের মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ দর্শন হলো সংখ্যা বা সাংখ্য। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাংখ্য দর্শন। তো সেই সাংখ্য দর্শনের রচয়িতাকে সঠিক উত্তর হয়ে যাবে কপিল মুনি। কপিল মুনি হলেন সাংখ্য দর্শনের রচয়িতা। নেক্সট, বৈদিক যুগে গ্রাম বিচারের দায়িত্বে ছিলেন কে? তো সঠিক উত্তর হয়ে যাবে গ্রাম্যবাদীন। গ্রাম্যবাদীন ছিলেন বৈদিক যুগে গ্রাম বিচারের দায়িত্বে। প্রশ্ন নাম্বার 9, বৈদিক আর্যরা কি দিয়ে বাড়িঘর নির্মাণ করত? তো বৈদিক যুগের আর্যরা পোড়া মাটির ইট দিয়ে তাদের বাড়িঘর নির্মাণ করত। প্রশ্ন নাম্বার 10, পরবর্তী বৈদিক যুগে আর্যরা কোন অঞ্চলে বসবাস করতে শুরু করেছিল? তো পরবর্তী বৈদিক যুগে আর্যরা গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে বসতি স্থাপন করেছিল এবং সপ্ত সিন্ধুতে কি প্রাথমিক বৈদিক যুগ। ওকে, এটা হচ্ছে প্রাথমিক বৈদিক যুগ। নেক্সট প্রশ্ন নাম্বার 11, পরবর্তী বৈদিক যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিল কে? তো
তো পরবর্তী বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিল প্রজাপতি। প্রশ্ন নাম্বার 12, বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? তো বৈদিক সাহিত্য রচিত হয় 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। তো আমরা একটু আগে সময়কালটা দেখলাম যে বৈদিক সভ্যতার হচ্ছে যে সময়টা সেটা হচ্ছে 1500 থেকে 600। তো এই বৈদিক সাহিত্য রচিত হয়েছিল 1500 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে। নেক্সট প্রশ্ন নাম্বার 13, আর্য শব্দের অর্থ কি? আর্য শব্দের অর্থ হলো জাতি বিশেষ বা উচ্চ বর্ণীয়। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 14, প্রথম কোন ইউরোপীয় ব্যক্তি আর্যকে একটি জাতি এবং ভাষাতত্ত্বের ভিত্তিতে ব্যাখ্যা করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে এই প্রশ্নটি ভিভিআই। প্রথম কোন ইউরোপীয় ব্যক্তি আর্যকে একটি জাতি এবং ভাষাতত্ত্বের ভিত্তিতে ব্যাখ্যা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ম্যাক্স মুলার। প্রশ্ন নাম্বার 15, বৈদিক আর্যদের প্রধান খাদ্য ছিল কি? তো বৈদিক আর্যদের প্রধান খাদ্য ছিল দুধ এবং দুগ্ধজাত দ্রব্য। আমরা দেখেছি যে বৈদিক সভ্যতায় তাদের কি জীবিকা কি ছিল? যে পশুপালন এবং কৃষিকাজ। তো তাদের মেন যে খাবার ছিল সেটা হচ্ছে দুগ্ধজাত পদার্থ এবং দুধ। নেক্সট হলো পতঞ্জলি কি জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, যোগসূত্র। যোগসূত্রের জন্য পতঞ্জলি বিখ্যাত এবং এই যোগসূত্র হলো একটি গুরুত্বপূর্ণ দর্শন সেই 6টা দর্শনের মধ্য থেকে। প্রশ্ন নাম্বার 17, ঋগ্বেদে সর্বাপেক্ষা স্পষ্ট দৈবিক চরিত্র হলো কোনটি? ঋগ্বেদে সর্বাপেক্ষা স্পষ্ট দৈবিক চরিত্র হলো দেবতা ইন্দ্র এবং যাকে উদ্দেশ্য করে ম্যাক্সিমাম স্তোত্র বা মন্ত্রগুলো লেখা হয়েছে ঋগ্বেদে। প্রশ্ন নাম্বার 18, ন্যায় দর্শন প্রচার করেন কে? দর্শন কটা একটু আগে দেখলাম 6টি, তার মধ্যে থেকে আরো একটি গুরুত্বপূর্ণ দর্শন হলো ন্যায় দর্শন। এই ন্যায় দর্শন প্রচার করেছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহর্ষি গৌতম। 19 নম্বর প্রশ্ন, মনুস্মৃতিতে মূলত কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? মনুস্মৃতিতে মূলত কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আইন। আইন সম্বন্ধীয় একটি বিখ্যাত গ্রন্থ হলো বৈদিক সভ্যতার মনুস্মৃতি। এবং শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 20টা দেখো, 20 নম্বর প্রশ্ন, গায়ত্রী মন্ত্র কে রচনা করেন? বিখ্যাত গায়ত্রী মন্ত্র কে রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্ম ঋষি বিশ্বামিত্র। ব্রহ্ম ঋষি বিশ্বামিত্র এই গায়ত্রী মন্ত্র রচনা করেন এবং কোন দেবীকে উদ্দেশ্য করে? দেবী সাবিত্রী। দেবী সাবিত্রীকে উদ্দেশ্য করে এই গায়ত্রী মন্ত্রটি রচনা করেছিলেন ব্রহ্ম ঋষি বিশ্বামিত্র। ওকে, তো আজকের এই ক্লাস নাম্বার 2 এর মধ্যে থেকে বৈদিক সভ্যতা সম্বন্ধে আমরা থিওরি এবং প্লাস এমসিকিউ করে ফেললাম। ওকে, তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা ফিডব্যাক দেবে এবং নেক্সট ক্লাস আমরা ইতিহাসের ক্লাস নাম্বার 3 নিয়ে হাজির হয়ে পড়ব। ততক্ষণের জন্য এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।